গত ১৫ বছরে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ৮ একর জমি বেড়ে হয়েছে ৩৫ একর। রাজধানীর ধানমন্ডি, উত্তরা, বাড্ডা, বনশ্রীতে আছে একাধিক প্লট এবং মার্কেট। পরিবারের সদস্যের নামে করেছেন সরকারি প্রতিষ্ঠানের নামকরণ। রেল বিভাগের দুর্নীতির পাশাপাশি ব্যাপক দলীয়করণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য ছিলেন। পরপর ৩বার নির্বাচিত হয়ে মালিক হন বিপুল সম্পদের। অভিযোগ রয়েছে কোটি টাকা খরচে বিলাসবহুল বাড়ির পাশাপাশি ময়নাদিঘি বাজারে করেন মার্কেট। কাগজে কলমে ২০০৮ সালে মাত্র ৮ লাখ টাকার অস্থাবর সম্পত্তি ১৫ বছরে বেড়ে হয়েছে প্রায় ৩ কোটি টাকা। ৮ একরের কৃষিজমি বেড়ে হয়েছে ৩৫ একর। ঢাকায় বাড্ডা, উত্তরা, বনশ্রীতে রয়েছে একাধিক প্লট। ধানমন্ডিতে আছে ১৮০০ বর্গফুট আয়তনের বাড়ি। রাস্তাটার পশ্চিম সাইডে ওখানে একটু জায়গা আছে, ওখানে ব্যাংক ডাক হয়েছে, ব্যাংকের সাথে মানে ৪ তলা বানাইছে। আর এই বাড়িটা এমপি হওয়ার পরে জমি কিনছে ওইদিকে ২.৫ বিঘা এই পুকুরের দক্ষিণ পাশে। রেলমন্ত্রী হওয়ার সুযোগে পঞ্চগড় রেল স্টেশন ও জেলা স্টেডিয়ামের নামকরণ করেন তার বড় ভাই সিরাজুল ইসলামের নামে। এতে ক্ষুব্ধ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দলীয়করণের মাধ্যমে পঞ্চগড়ে একটা সিন্ডিকেটের কারখানা গড়ে তুলেছিলেন। রেল মন্ত্রণালয়ে তার দুর্নীতির শেষ নেই, মানে রেল মন্ত্রণালয়টাকে তিনি ধ্বংস করে দিয়েছেন এবং দুর্নীতির আখড়া বানিয়ে দিয়েছিলেন। রেলমন্ত্রীর দায়িত্ব নেওয়ার ৫ বছরে তার ২ ব্যক্তিগত সহকারী ও পরিবারের সদস্যদের সম্পদও বেড়েছে বহুগুণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ গণপিটুনির শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাত ১১টার দিকে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। নিহত শামীম বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এর আগে বুধবার সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় দেখতে পান কয়েকজন শিক্ষার্থী। এ সময় উপস্থিত বিক্ষুব্ধ কয়েকজন তাকে মারধর করে প্রক্টর অফিসে নিয়ে যায়। পরে প্রক্টোরিয়াল বডি তাকে পুলিশের কাছে সোপর্দ করে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বিশেষ ম্যাজিস্ট্রেট সেনা কর্মকর্তাদের জেলা প্রশাসনের সাথে সমন্বয় করা ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ দিয়েছেন ফৌজদারি আইন বিশেষজ্ঞরা। পাশাপাশি নির্ধারিত ২ মাস পর সেনা কর্মকর্তাদের যেন আবারও এই দায়িত্ব নিতে না হয়, সেজন্য পুলিশের প্রতি দ্রুত আস্থা বাড়ানোর তাগিদ আইনজীবীদের। বুধবার সকাল থেকেই ৬০ দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতা নিয়ে সারা দেশে মাঠে রয়েছে সেনা কর্মকর্তারা। তবে এ সময়ে ফৌজদারি কার্যবিধির নির্ধারিত ১৭টি ধারার বাইরে কোনো নির্দেশনা বা বিচার করতে পারবেন না তারা। অপরাধীদের গ্রেপ্তার, পরোয়ানা কার্যকর করা, জামিন দেয়া, বেআইনি আটক বা গুম ব্যক্তিকে উদ্ধারের তল্লাশি, আইনি প্রয়োজনে নিজে উপস্থিত থেকে যে কোনো জায়গায় তল্লাশি করতে পারবেন সেনা কর্মকর্তারা। এছাড়া বেআইনি সভা সমাবেশ, মিছিল ছত্রভঙ্গ করা কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আদেশ দেওয়া ও সন্দেহভাজন ব্যক্তিকে আটক করার ক্ষমতাও দেওয়া হয়েছে। এটা মোবাইল কোর্ট না, মোবাইল কোর্টের আইন ভিন্ন আছে। মোবাইল কোর্টের জন্য ম্যাজিস্ট্রেট যিনি ম্যাজিস্ট্রেটই, আর ওনাকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হচ্ছে ফর দি পারপাস। আর্মি এই সিচুয়েশনে একেবারে তারা তো রিমোটেস্ট, একেবারে প্রত্যন্ত অঞ্চল যেখানে সেই পর্যন্ত যায়, তো ওখানে আপনার দেন কোনো মেজার নেওয়ার জন্য বা কোনো অ্যাকশানে নেওয়ার জন্য সেখানে ম্যাজিস্ট্রেটের প্রেজেন্স প্রয়োজন নাই। আর্মির কমিশনড অফিসার যিনি ওই ট্রুপসের যিনি কমান্ডার থাকবেন, উনি ওই পাওয়ারটা উনি এক্সিকিউট করবেন। আইন অনুযায়ী বিশেষ ম্যাজিস্ট্রেট সেনা কর্মকর্তাদের জেলা ম্যাজিস্ট্রেট বা ডিসির নিয়ন্ত্রণে থাকার কথা। আইনজীবীরা বলছেন, এক্ষেত্রে জেলা প্রশাসনের সাথে সমন্বয় না থাকলে ব্যাহত হবে এর আসল উদ্দেশ্য। তাদের রিপোর্টিংয়ের দায়বদ্ধতায় না আনা হয়, তাহলে তারা রিপোর্টিংয়ের জায়গায় নিজেদের মধ্যে যদি রেখে দেন তাহলে তো কোনো রকমের সমন্বয় হবে না। সমন্বয় না হলে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হবে এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তো হচ্ছে তাদের কাজের উপর কোনো নিয়ন্ত্রণ নিতে না পারলে তাদের কাজকে তো কোথাও ভুল করলে সেটাকে সংশোধন করারও সুযোগ থাকবে না। ২ মাসের মধ্যে যদি আসলে সিচুয়েশনটাকে ওনারা ডিল করতে পারেন, ওনারা যেই উদ্দেশ্য নিয়ে করছেন, তাহলে তো আর এটাকে কন্টিনিউ করার আসলে কোনো কারণ দেখি না। অনেক আইনজীবী মনে করেন, নতুন সরকারের ১.৫ মাসে মাঠ প্রশাসন ও থানা পুলিশকে স্বাভাবিক কার্যক্রমে ফেরাতে না পারায় সেনা কর্মকর্তাদের নামতে হলো বিশেষ ম্যাজিস্ট্রেটের ভূমিকায়। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আলী রিয়াজকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে। বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে গত 11 সেপ্টেম্বর সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহদিন মালিকের নাম ঘোষণা করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়, 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে 6টি কমিশন গঠন এবং প্রধানদের নাম ঘোষণা করেন। সে সময় সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহদিন মালিকের নাম ঘোষণা করা হয়। এতে আরও বলা হয়েছে, অধ্যাপক আলী রিয়াজকে প্রধান করে সংবিধান সংস্কার কমিশন গঠন, কার্যপরিধি নির্ধারণ এবং কমিশনকে সাচিবিক সহায়তা প্রদানের জন্য নির্দেশ দেয়া হলো। আওয়ামী লীগের মতো আচরণ করলে বিএনপিরও একই দশা হবে, কেউই টিকতে পারবে না। দলের নেতাকর্মীদের হুঁশিয়ার করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ঠাকুরগাঁওয়ে এক জনসভায় দলের সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি। ঠাকুরগাঁয়ের হরিপুরে এই জনসভার আয়োজন করে জেলা বিএনপি। এতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, সাধারণ মানুষের কাছে দলের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে, জনপ্রিয় হতে হবে। আওয়ামী লীগের মতো আচরণ করলে তাদেরও একই দশা হবে, কেউ টিকতে পারবে না। আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে কি আমরা টিকতে পারবো? একই রকম দশা হবে আমাদেরও, তাই না? সেই জন্য আমরা যারা আজকে সংগ্রাম করছি, লড়াই করছি, বিশেষ করে বিএনপির নেতা কর্মী যারা আছে তাদের কাছে আমার আকুণ্ঠ অনুরোধ যে আপনারা নিজেদেরকে মানুষের কাছে প্রিয় বানান। মির্জা ফখরুল আরও বলেন, সনাতন ধর্মাবলম্বী সহ সব সম্প্রদায়ের সংখ্যালঘুরা দেশের আমানত, তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। দেশে একটা বিরাট অংশ আছেন যারা সনাতনী ধর্মের মানুষ, তাই না? হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাই না? তারা তো আমাদের আমানত নাকি? আমরা হচ্ছি বৃহত্তর সংখ্যাগোষ্ঠী, আমাদের আমানত হচ্ছে এই সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা, তাই না? তাদেরকে রক্ষা করার দায়িত্ব কার? আমাদের। ছাত্র জনতার আন্দোলনে মুক্ত দেশ ততদিন স্বাধীন থাকবে যতদিন সঠিক আচরণ ধরে রাখা যাবে, এমন মন্তব্য করেন মির্জা ফখরুল। এই আমানতকে আমাদের রক্ষা করতে হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিদেশে চিকিৎসা নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। উন্নতি হলে তাকে দেশের বাইরে নেওয়ার সিদ্ধান্ত হবে। এসব তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। রাজধানীর রিভার কেয়ার হাসপাতালে 6 দিন চিকিৎসা শেষে বুধবার সন্ধ্যায় গুলশানের বাসায় ফেরেন বেগম খালেদা জিয়া। বাড়িতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। ডাক্তার জাহিদ জানান, খালেদা জিয়া হার্ট, লিভার, কিডনি সহ নানা রোগে ভুগছেন। বিদেশে যেতে দীর্ঘ সময় ভ্রমণের স্বাস্থ্য ঝুঁকি আছে তার। তিনি আরও জানান, কারো প্রতি প্রতিহিংসা নয়, সংক্ষুব্ধ ব্যক্তিদের আইনি পদক্ষেপের নির্দেশনা দিয়েছেন বেগম জিয়া। 2021 সালের নভেম্বরে লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে এখন সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে যে আজকে থেকে 2 বছর আগেও যখন আমরা বলতাম আর আজকের বাস্তবতাটা ভিন্ন। ফ্লাইং যে একটা টাইম এবং ফ্লাইংয়ের যে কন্ডিশনটা, এটা একটা গুরুত্বপূর্ণ আইটেম। এটা আমরা আপনাকে বুঝতে হবে যে নিজেরা যখন সুস্থ মানুষে যখন প্লেনে উঠে তার যে ওঠার সময় এবং নামার সময় যে স্ট্রেস যায়, সেটা ওনার পক্ষে কতটুকু উনি সহ্য করতে পারবেন বা পারবেন না, এইটা একটা মেডিকেল পয়েন্টের একটা প্রফেশনাল এটা দেখতে হবে। অন্তর্বর্তী সরকারকে ভোটের জন্য বছরের পর বছর সময় দেবে না জামায়াত। দলের আমির জানান, শিগগিরই নির্বাচনের রোডম্যাপের জন্য যৌক্তিক সময় ইস্যুতে দলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ডাক্তার শফিকুর রহমান আরও জানান, বৃহত্তর স্বার্থে যে কোনো দলের সাথে জোট করতেও আপত্তি নেই। গত 15 বছর ছিল বিপর্যয়ের কাল, তবে এবার পুনরুত্থানের পথে জামাতে ইসলামী। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নানা কর্মসূচি নিয়ে রাজপথে উজ্জীবিত নেতাকর্মীরা।
অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগের প্রশংসা করলেও নির্বাচনের জন্য খুব বেশি সময় দিতে রাজি নন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। যে সংস্কারগুলো করলে একটা সুষ্ঠু নির্বাচন হবে সেই সংস্কার করার জন্য যেটুকু সময় দরকার ন্যূনতম সময় তাদের নেওয়া উচিতের বাইরে নয়। আমি বলেছি যে বছরের পর বছর নয়, এটা যৌক্তিক সময় বলতে আপনারা পেয়ে যাবেন, আমাদের সুস্পষ্ট বক্তব্য পেয়ে যাবেন, বেশি অপেক্ষা করতে হবে না ইনশাআল্লাহ। আগামী নির্বাচন একক না জোটবদ্ধভাবে এ প্রশ্নে তিনি বলছেন সময়োপযোগী সিদ্ধান্তই নেবে জামাত। সামনে বিএনপির সাথেও কি জোট হতে পারে? দেশের স্বার্থে যে কারোর সাথে হতে পারে, দেশের স্বার্থকেই আমরা বড় করে দেখব এবং কাদের সাথে এই জোট গঠন করাটা দেশ এবং জাতির জন্য স্বার্থ রক্ষা হবে, সম্মানজনক হবে, এটা আমরা বিবেচনায় নেব। একদিকে জাতির কিছু সংস্কারের প্রশ্ন, আরেকদিকে প্রতিদিন কিছু না কিছু ষড়যন্ত্রের আভাস। এই দুইটা মাথায় নিয়েই এদেশের রাজনৈতিক দলগুলোকে আগামীর পরিকল্পনা নিতে হবে। আমরা এখন রাজনীতিটাকে নিয়েছি বিপন্ন জনগণের পাশে থাকা, বিশাল ক্ষতি হয়ে গেছে। দেশের পরিবর্তিত এই পরিস্থিতিতে বর্তমান সরকারে থাকা কেউ যদি রাজনৈতিক দল গঠনের চেষ্টা করে তা হবে অযৌক্তিক বলছেন জামাতের আমির। দল নিরপেক্ষ এই অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, তারাই যদি আবার রাজনীতি করার জন্য মাঠে নামেন, দল গঠন করার জন্য নামেন, তাইলে তো তারা নিরপেক্ষ থাকবেন না। তাদের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ তৈরি হবে, এটা খুব স্বাভাবিক। এটা তো আমরা চাই না। তারা যদি দল করতেই হয় তাইলে তারা এখান থেকে বিদায় নেওয়া তাদের জন্য উত্তম এবং সম্মানজনক। জামাত সহ বিরোধী রাজনৈতিক দল নিশ্চিহ্নে শেখ হাসিনা সরকার যা করেছে তা নজিরবিহীন বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। অস্ত্র এবং গুলি নিজ দেশের জনগণের বুকে ছুড়ে তারা রাজনীতি করবে কেন? তারা তো একটা সন্ত্রাসী দল। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে আবারও দেখা দিয়েছে পানির সংকট। মিরপুর, আগারগাঁও, মোহাম্মদপুর, আদাবরের বাসিন্দারা জানিয়েছেন সংকটের কারণে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ। ঢাকা ওয়াসা 70% পানি উত্তোলন করে ভূগর্ভস্থ থেকে। তবে বিশেষজ্ঞরা বলছেন সংকট কাটাতে যেন ভূগর্ভস্থ পানি উত্তোলন আর বাড়ানো না হয়। প্রতি বছর জুলাই আগস্টে বাড়ে গরমের তীব্রতা। এ সময়ের পর থেকে কয়েক মাস দেখা দেয় পানির সংকট। এমন পরিস্থিতি রাজধানীর বেশ কয়েকটি এলাকায়। রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ার একটি ব্যাচেলর মেস এটি। নিয়মিত পানির সংকট থাকায় বিপাকে এখানকার বাসিন্দারা। বাথরুমেও যাওয়ার মতন কোনো অবস্থা নেই, আর গোসল তো আমরা 4 দিন যাবত করতেইছি না কেউ, আর খাওয়াও আপনার বাইরে থেকে খাইতে হচ্ছে। আমরা টোটালি একেবারে অসহায়। এখন আমাদের আর কিছুই করার নেই। আমরা যে পাশে থেকে পানি নিয়ে আসবো তারও কোনো সিস্টেম নেই, পাশের বাসারও সেম অবস্থা। শুধু মিরপুর নয়, পানি সংকট দেখা দিয়েছে আগারগাঁও, মোহাম্মদপুর, আদাবর, মালিবাগ, জুরাইন, নিউ মার্কেট এলাকাতেও। মোটর দিয়ে টেনেও পাওয়া যাচ্ছে না পানি। আমারে সবাই বলে পানি নেই কেন, পানি নেই কেন। লাইনে যে পানি নাই এটা তো কেউ বোঝে না, কেউ জানেও না। আর আমারে খালি পানি কথা, পানি কেমনে হোক আমারে ম্যানেজ করতে হবে। আশা করে রাতে 1:30টায় বা 2টায় ওই সময় পানি দিয়ে পানি আনতে হয়। অনেক কষ্ট ব্যাপার, মনে করেন প্রায় আধা ঘন্টার মতো পানি দিতে হয়। তারপরে এই ধরনের কষ্টটা আজকে 2 মাস যাবত। পানির সংকট নিয়ে ওয়াসার একাধিক কর্মকর্তাকে ফোন দিলেও কেউ এ বিষয় নিয়ে মন্তব্য করতে চাননি। ঢাকায় দৈনিক পানির চাহিদা 265 কোটি লিটার। এর প্রায় 70%ই ভূগর্ভস্থ থেকে সরবরাহ করে ওয়াসা। বিশেষজ্ঞরা বলছেন এই অবস্থা থেকে বেরিয়ে আসা জরুরি, না হয় শঙ্কা আছে ভূপৃষ্ঠ দেবে যাওয়ার। ভূগর্ভস্থ পানির লেয়ারটা যদি নিচে নেমে যায় তাহলে এক ধরনের ঝুঁকি তৈরি করে ল্যান্ডস্লাইড হওয়ার, সামান্য ভূমিকম্পে এই ধরনের বড় ধরনের বিপর্যয় আসতে পারে। ওয়াসাতে আমরা প্রকল্প ভিত্তিক, অর্থাৎ যত বেশি দূর থেকে পানি আনা যাবে তত বড় প্রকল্প হবে, তত বেশি করে এটি প্রকল্প বাণিজ্য হবে। এই ধরনের একটি প্রবণতা আমরা সুদীর্ঘ সময় ধরে ওয়াসাতে লক্ষ্য করছি। পানির সংকট দূর করতে জলাধার বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নানা সংকটে ভুগছে সিলেটের চা শিল্প। উৎপাদন খরচের চেয়ে কম মূল্যে বিক্রি, বিদ্যুৎ বিভ্রাট, ঋণের সুদহার ও বৈরী আবহাওয়ায় সংকট আরও বাড়ছে। এছাড়াও ভারত থেকে চোরাই পথে আসছে নিম্নমানের চা। গত বছর রেকর্ড পরিমাণ উৎপাদন হলেও এবার লক্ষ্য পূরণে দেখা দিয়েছে সংশয়। দেশের 168টি বাগানের মধ্যে সিলেটে আছে 138টি চা বাগান। 170 বছরের পুরনো এই শিল্প এখন নানা সমস্যায় জর্জরিত। প্রতি কেজি চায়ের উৎপাদন খরচ 200 টাকার বেশি হলেও নিলামে বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকায়। ব্যাংক সুদের হার 9% থেকে বেড়ে হয়েছে 14.5%।
এছাড়া চোরাইপথে ভারত থেকে নিম্নমানের চা আসায় ক্ষতিগ্রস্ত বাগান মালিকরা। মূলত ব্রোকার্সদের সিন্ডিকেটের কারণে চা শিল্প ধ্বংসের পথে বলছেন সংশ্লিষ্টরা। এছাড়া প্রতিকূল আবহাওয়া এবং বিদ্যুৎ বিভ্রাটে নষ্ট হচ্ছে গুণগত মান। 2022 সালে জাতীয়ভাবে কেন্দ্রীয়ভাবে চায়ের শ্রমিকরা আন্দোলন করলো, প্রায় 1 মাস বাগান বন্ধ ছিল, তখন থেকে বাগান ধ্বংস শুরু হয়েছে। 2023 সালে এসে দরপতন, মানে 80 টাকা 70 টাকা কেজি চা বিক্রি হয়েছে। যে চার উৎপাদন ব্যয় হলো 220 থেকে 250 টাকা, ওই চা বিক্রি হচ্ছে 100 টাকার নিচে। নিলাম মূল্য উৎপাদন খরচের চেয়ে কম থাকায় লোকসানে বাগান মালিকরা। ওনারা যেভাবে দেশের সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছেন, স্টেপ নিচ্ছেন পরিবর্তনের জন্য, এটা যদি চাল শিল্পর ব্যাপারে ওনারা সেম একটা স্টেপ নেন, এখানে আমাদের 10টা প্রপোজাল আছে, ওনারা দেখে এটা স্টেপ নিলে চা শিল্পটা বাঁচবে। 2023 সালে 170 বছরের রেকর্ড ভেঙে 10 কোটি 29 লাখ কেজি চা উৎপাদন হয়। এবছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 10 কোটি 80 লাখ কেজি। প্রথম 3 মাসে চা উৎপাদন হয়েছে মাত্র 17 লাখ 48 হাজার কেজি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, চা উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সংকটের চিত্র আমরা এই প্রতিবেদনে মাত্রই দেখেছি, এবং যেমনটি শুনছি যে ভারত থেকে চোরাই পথেও নিম্নমানের চা আসছে। এর কারণে যে চা শিল্পের সংকট তৈরি হয়েছে, এটি উত্তরণে কি কোনো উদ্যোগ দেখছেন? দেখুন, আসলে সিলেটের যে ব্যবসা বাণিজ্য, সিলেটের পর্যটন বলেন, সবকিছুই মূলত বলা যায় যে এই যে চা শিল্প নির্ভর। তো সেক্ষেত্রে আসলে চা শিল্পের সঙ্গে সিলেটের কিন্তু বহু সংখ্যক মানুষ জড়িত, এবং সিলেটের যে শিল্প বাণিজ্য এই চা শিল্পের সঙ্গে জড়িত হওয়ার কারণে এখানকার যারা এই যে চা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট যারা পেশাজীবী রয়েছেন, তারা যখন নানা সমস্যার সম্মুখীন হয়ে পড়েছেন, সেক্ষেত্রে তাদের যে জীবন ধারণ বলেন কিংবা এই যে শিল্পকে টিকিয়ে রাখা বলেন, সেক্ষেত্রে কিন্তু আসলে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এবং এক্ষেত্রে আসলে তারা বলছেন যে দীর্ঘদিন যাবৎ কিন্তু তারা এই যে চা শিল্পের যে সংকট, সেটিতে তারা সম্মুখীন হয়েছেন, এবং তারা বলছেন যে আসলে বর্তমানে চায়ের যে নিলাম মূল্য রয়েছে সেটি কিন্তু একেবারেই কম উৎপাদনের যে খরচ রয়েছে সেটির তুলনায়। সেক্ষেত্রে তারা বলছেন যে এক্ষেত্রে তাদের কিন্তু আসলে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, তারা বলছেন যে আপনি জানেন যে পঞ্চগড়ের যে সমতল ভূমি, সেখানে কিন্তু চায়ের উৎপাদন বর্তমানে করা হচ্ছে। তো তারা বলছেন যে এটি মূলত সার্বিকভাবে সামগ্রিকভাবে হয়তো চায়ের উৎপাদন যেটি রয়েছে সেটি বাড়াচ্ছে, কিন্তু চায়ের যে গুণগত মান রয়েছে সেটি কিন্তু আসলে মোটেও বাড়ছে না। এবং এক্ষেত্রে যারা কিন্তু ক্রেতা রয়েছেন চায়ের, তো সেক্ষেত্রে তারা কিন্তু এক্ষেত্রে যে চা কেনার যে প্রবণতা সেটি হয়তো অনেকটাই কমে যাচ্ছে, এবং বিশ্ববাজারে বাংলাদেশের চায়ের যে একটি কোয়ালিটি রয়েছে সেটিও কিন্তু এই যে পঞ্চগড়ের উৎপাদিত চা সেটি কিন্তু আসলে ধরে রাখতে পারছে না বলে তারা কিন্তু দাবি করছেন। পাশাপাশি তৃতীয় যে সমস্যাটি রয়েছে তারা বলছেন সেটি হচ্ছে যে ব্যাংকের থেকে তারা যে ঋণটা নিয়ে থাকেন, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক থেকে, সেই ঋণের যে আসলে সুদের হার সেটি আগে ছিল 9%, বর্তমানে করা হয়েছে 13%। কিন্তু চা শিল্প তো বর্তমানে আসলে নানামুখী সংকটে জর্জরিত। তারা বলছেন যে বর্তমানে বিশেষ বিবেচনায় যেন সেটি আসলে 13% থেকে কমিয়ে 9%এই যাতে করে এই সুদের হারটি নেওয়া হয়, এটি তারা বলছেন। পাশাপাশি আরেকটি বিষয় যেটি আপনি উল্লেখ করেছেন যে বাংলাদেশে কিন্তু আসলে ভারত থেকেও কিন্তু চোরাইপথে চা আসছে। তো সেক্ষেত্রে তারা বলছেন যে এই যে ভারত থেকে যে এই ধরনের চোরাইপথে চা আসে, সেটিও কিন্তু আসলে বাংলাদেশের যে চায়ের বাজার রয়েছে সেটি ধ্বংস করার পেছনে একটি অন্যতম কারণ। তো তারা চান এই যে অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছে বর্তমানে দায়িত্বে, তারা যেন চা শিল্পকে টিকিয়ে রাখার জন্য কার্যকরী পদক্ষেপ যেন তারা নেন, এটি হচ্ছে তাদের বর্তমানে চাওয়া। চা শিল্প নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার। বাজার নিয়ন্ত্রণ করতে ডিম মুরগির দাম নির্ধারণ নয়, করতে হবে খাবার এবং বাচ্চার দাম নির্ধারণ। খামারিরা বলছেন সরকার নির্ধারিত ডিম মুরগির নতুন দামে লাভবান হবে কর্পোরেট গ্রুপগুলো। আর কর্পোরেট ব্যবসায়ীরা বলছেন মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো গেলে ডিম মুরগির দাম আরও কমানো সম্ভব। আগস্টের বন্যায় দেশের 7 জেলায় 4000 পোল্ট্রি খামারি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে 500 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের।
বন্যার পরই ব্রয়লার মুরগির দাম বাড়তে শুরু করে। 1 মাসের ব্যবধানে 9% বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 180 থেকে 185 টাকা। ডিমের ডজন বিক্রি হচ্ছে 160 টাকায়। এমন পরিস্থিতিতে ব্রয়লার মুরগির কেজি সর্বোচ্চ 179 টাকা 59 পয়সা ও প্রতিটি ডিমের দাম 11 টাকা 87 পয়সা ঠিক করে দেয় সরকার। খামার পর্যায়ে যদি 1 কেজি ব্রয়লার মুরগি 169 টাকায় বিক্রি হয়, তো সেখানে যুক্ত হবে আরও কমপক্ষে 30 টাকা যুক্ত হয়ে ভোক্তা পর্যায়ে পৌঁছাবে, কিন্তু তারা মাত্র 3 টাকা যুক্ত করেছেন। তবে এটা বাজারের সাথে সামঞ্জস্য নয়। গত 1 মাসে মুরগির খাবারের 50 কেজির বস্তায় দাম কমেছে প্রায় 50 থেকে 100 টাকা পর্যন্ত। আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে সরকার ডিম মুরগির দাম যৌক্তিক পর্যায়ে বেঁধে দিয়েছে বলে মত ব্যবসায়ীদের। ডলার রেট যদি কমে যায় 90 টাকা এসে পড়ে, তাহলে তো ওই যত পার্সেন্ট ব্রয়লারের দাম ডলারের দাম বেড়েছে, যেমন আমরা 34% বা 35% ডলার রেট, এটা যদি কমে যায় তাহলে 35% দাম কমে যাবে। ভোক্তা পর্যায়ে দাম কমানোর সুফল পেতে তদারকি বাড়ানোর উপর জোর দেওয়ার তাগিদ এই ব্যবসায়ী নেতার। খামার থেকে ডিম নিয়ে পাইকারের কাছে বিক্রি করা, অথবা পাইকাররা খুচরা বিক্রি করে, তাদেরকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, তাদেরকে অবজারভেশনের মধ্যে রাখতে হবে, তারা যেন অতিরিক্ত ডিম দাম, ব্রয়লারের দাম বা সোনালির দাম রাখতে না পারে। প্রতি মাসে ডিম মুরগির দাম নির্ধারণের সিদ্ধান্তে প্রান্তিক খামারিদের মতামতকে প্রাধান্য দেওয়ার আহ্বান খামারিদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত থেকে কম মূল্যে ও কম শুল্কে পেঁয়াজ আমদানি শুরু হলেও বাজারে তেমন কোনো প্রভাব নেই। আমদানিকারকরা বলছেন, ভারত সরকার পেঁয়াজ আমদানির উপর থেকে শুল্ক কমালেও সে দেশের ব্যবসায়ীরা শুল্ক প্রত্যাহারের সমপরিমাণ টাকা দাম বাড়িয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন, আমদানি বাড়লে দাম আরও কমবে। মঙ্গলবার বিকেল থেকে হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়। প্রথম দিনে 4টি ট্রাকে 123 টন পেঁয়াজ আমদানি করা হয়, আর বুধবার আমদানি করা হয় 19টি ট্রাকে 590 টন পেঁয়াজ। ভারত থেকে কম দামে আমদানি হলেও দেশের বাজারে পেঁয়াজের দামে তেমন প্রভাব পড়েনি। ভারতীয় পেঁয়াজ কেজিতে 5 টাকা কমে পাইকারিতে 85 ও খুচরা পর্যায়ে 90 টাকা বিক্রি হচ্ছে। আমদানিটা বেশি হলে বাজারটা কম হতে পারে, এই আশা ব্যক্ত করে আমরা মনে করি কালকে মালটাল আমরা নিইনি। পেঁয়াজ বেচছে 85 টাকা, 2 দিন আগে বেচলাম 90 টাকা 95 টাকা, আজকে 85 টাকা বেচতেছি। আরও বেশি আশা হয়তো ঢুকলে পারে, দাম কমে যেতে পারে। এই সপ্তাহে আসি আজকে কিনলাম 84 টাকা, বাজার একটু আগের কাছে হালকা কম। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি না বাড়লে বাজারে দামের তেমন প্রভাব পড়বে না। আমদানি খবরে 2 থেকে 4 টাকা কমলেও আবারও পেঁয়াজের দাম বাড়তে পারে। ইন্ডিয়াতে ইতিমধ্যে যে ট্যাক্সটা কমে গেছে, এর ফলে ইন্ডিয়া মার্কেটে আবার মোকামে ওদের মালের দাম আবার ওই যতটুকু কমাইছে অতটুকু আবার বাড়ে গেছে। আমরা মনে করতেছি না যে আহামরি এখানে দাম কমবে, এরকম কোনো কিছু মনে করতেছি না। তবে আশা করি 2-1 দিন এরকম গরম থাকবে, তারপরে আশা করা যায় কম হয়ে যাবে আর কি। শনিবার ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে নির্ধারিত মূল্যে প্রতি টন $550 থেকে কমিয়ে $400 নির্ধারণ করে, আর শুল্ক 40% থেকে কমিয়ে নির্ধারণ করা হয় 20%। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে বেনাপোল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম.এ. রহিম। রহিম, ভারত থেকে কম মূল্যে এবং কম শুল্কে পেঁয়াজ আমদানি শুরু হলেও এখন পর্যন্ত বাজারে কোনো প্রভাব দেখা যাচ্ছে না। এছাড়া যে শুল্ক প্রত্যাহারের কথা বলা হচ্ছে, সেই সমপরিমাণ দাম বৃদ্ধি করেই আসলে ভারতীয় ব্যবসায়ীরা পেঁয়াজ বিক্রির ব্যবস্থা করেছে। এই বিষয়ে একটু জানাবেন যে সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন বাজারে? আপনি জানেন, আমি এখন অবস্থান করছি দেশের বৃহৎ স্থল বন্দর বেনাপোলে। যে বেনাপোল বন্দর সহ ভোমরা, দর্শনা সহ বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়। আসলে বলে রাখি, যেহেতু ভারত থেকে যখন পেঁয়াজ আমদানি হয় তখন সেক্ষেত্রে বাজারে অনেকটা প্রভাব পড়ে। অর্থাৎ যে এই পেঁয়াজগুলো ভারত থেকে যখন বন্দরে আসে, এখান থেকে দেশের বিভিন্ন মোকামে এই পেঁয়াজগুলো রপ্তানি হয়ে থাকে, অর্থাৎ আমদানি হওয়ার পরে রপ্তানি হয়ে থাকে, সেক্ষেত্রে বাজারের প্রভাব পড়ে। অর্থাৎ তখন ভারত থেকে পেঁয়াজগুলো আসে, সেক্ষেত্রে প্রত্যেক যখন স্থানীয় বাজারে যে দামটি থাকে তার থেকে 20 থেকে 30 টাকা পর্যন্ত পেঁয়াজের দাম কমে। আমি বিভিন্ন
বাজারে যেটা দেখেছি গত কয়েকদিন ধরে, গত দুদিন আগেও যেখানে পেঁয়াজ বিক্রি হয়েছে 110 থেকে 20 টাকা, যেটা গত পরশু বিক্রি হয়েছে মাত্র এখানে 95 থেকে 110 টাকা। কিন্তু এই কারণে যে ভারতে যে আগে থেকে পেঁয়াজের রপ্তানি নিষেধাজ্ঞা ছিল, সেই রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে $550 নিচে যখন কোনো পেঁয়াজ রপ্তানি করা যাবে না, সেটা নির্দেশনাটা শিথিল করা হয়েছে, অর্থাৎ বাতিল করা হয়েছে। এই ঘোষণা যখন বাংলাদেশে আসে, বিভিন্ন মোকামে পেঁয়াজের দামটি অনেকটা কমে যায়। সেই কারণে মোকাম থেকে পেঁয়াজের দামটা কমার কারণে যে খুচরা ব্যবসায়ী বা স্থানীয় যে পাইকারি ব্যবসায়ী তারা কম মূল্যে পেঁয়াজ ক্রয় করা, এই বাজারে এটা অনেকটা প্রভাব পড়েছিল। আমি এর ব্যাপারে কথা বলেছি আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট রয়্যাল এন্টারপ্রাইজের রয়্যালের সাথে। তিনি আমাকে যেটা জানিয়েছেন, প্রকৃতপক্ষে যে ভারত থেকে যে পেঁয়াজ রপ্তানির যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো, কার্যত তেমন কোনো কাজ আসছে না। কারণ $550 যে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে, সেক্ষেত্রে বলা হয়েছে যে ভারতীয় ব্যবসায়ীরা যে কোনো মূল্যে পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করতে পারবে। কিন্তু একটি নির্দেশনা ওখানে রাখা হয়েছে যে যেখানে আগে 40% শুল্ক দিয়ে আমরা রপ্তানি করা হতো, সেক্ষেত্রে 20% রহিত করা হয়েছে। কিন্তু তারপরে যে বলা হয়েছে যে $550 নিচে, অর্থাৎ $200 বা $300 বা $350 পেঁয়াজ রপ্তানি করা যাবে। কিন্তু সেক্ষেত্রে $20 অর্থাৎ $550 আগের সেই রেটেই এই শুল্কটি প্রত্যাহার করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে যত ব্যবসায়ীরা কম মূল্যে পেঁয়াজ রপ্তানি করতে পারলেও সরকার কিন্তু আগের মূল্যে তাদের মুনাফাটা লুটছে। সেটা আমাদেরকে যেটা বলেছে, বিশেষ করে আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট তারা বলছে মিশর, চীন, পাকিস্তান, মিয়ানমার সব বিশ্বের বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি হয়। অর্থাৎ পেঁয়াজ বাংলাদেশের বাজারে অনেকটা তেমন ঘাটতি নাই। এই কারণেই আসলে ভারতের পেঁয়াজের প্রতি চাহিদা কম, সেই কারণেই পেঁয়াজের দামটা অনেকটা স্থিতির রয়েছে, আর দামটা তেমন কমছে না। তারপরেও ভারত থেকে যদি কম মূল্যে পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করা হয়ে থাকে, বা বাংলাদেশের আমদানিকারকরা যদি এই শুল্ক আর একটা কমে নিতে পারে, বা মূল্য যদি অনেকটা কম পড়ে, সেক্ষেত্রে বাজারে অনেকটা দামটা কমে যাবে। এই ছিল সর্বশেষ। আমি আপডেট খবর পরবর্তী সংবাদে জানাতে পারবো। বেনাপোল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী MA রহিম। ডেঙ্গুতে 24 ঘন্টায় আরও 6 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 3 জন নারী ও 3 জন পুরুষ। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেলেন 119 জন। একদিনে এই রোগে আক্রান্ত হয়ে 865 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এবছর মোট আক্রান্ত 21,079 জন। এদের মধ্যে 555 জন পুরুষ এবং 310 জন নারী। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এছাড়া সবশেষ একদিনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 251 জন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে 142 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আর 24 ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 18,500 জন রোগী। তিন বছরেরও বেশি সময় ধরে নষ্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগের MRI মেশিন। ফলে বেসরকারি হাসপাতালে MRI করতে রোগীদের গুনতে হচ্ছে কয়েক গুণ বাড়তি টাকা। হাসপাতালের পরিচালক জানিয়েছে, মেরামতের জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েও কাজ হয়নি। 2018 সালের 19 এপ্রিল চট্টগ্রাম মেডিকেলে প্রায় 10 কোটি টাকা মূল্যের MRI মেশিনের কার্যক্রম শুরু হয়। ওয়ারেন্টির সময় শেষ না হতেই একাধিকবার মেরামতের পরও 2021 সালে আরেক দফা নষ্ট হলে আর ঠিক করা হয়নি। এতে দুর্ভোগে পড়েছেন হাসপাতালে MRI করতে আসা রোগীরা। বেসরকারি হাসপাতাল থেকে MRI করতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। একটা দিছে, অন্যটা নষ্ট, এটা কাজ করে না। এখন এটা কি জানি, এরা অনেক লোক ঘুরে যাইতেছে। MRI মেশিন এটা খারাপ হয়ে গেছে, মানুষের আসে সেবা পাচ্ছে না। এইখানে করলে 5-6 টাকা খরচ, বাইরে মিনিমাম এটার দাম আপনার 20-25 টাকা খরচ। ওয়ারেন্টি পরবর্তী সময়ে সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে রক্ষণাবেক্ষণ চুক্তি না থাকায় সাড়া দিচ্ছে না বলে জানিয়েছে চিকিৎসকরা। MRI মেশিনটা খুব 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 জরুরি, বিশেষ করে ব্রেইন, স্পাইনাল কর্ড, ডিফারেন্ট জয়েন্টস, ইভেন কি পেটের রোগের জন্য এই পরীক্ষাটা খুব জরুরি, যেটা মাত্র আমরা 3 থেকে 4 হাজার টাকা দিয়ে করি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মেশিন মেরামতে সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়ে বারবার যোগাযোগ করেও মেলেনি সমাধান। মেশিনের জন্য আমরা প্রায় 30 থেকে 40 বার চিঠি করেসপন্ডেন্স করেছি। এখন আবারও করব। ধর্ম উপদেষ্টা, ওনাকে আমরা এই সম্পর্কে জানিয়েছি। উনি স্বাস্থ্য উপদেষ্টার সাথে আলাপ করে এই বিষয়টা সুরাহা করবো আমাদেরকে আশ্বস্ত করেছে। শিগগিরই মেশিনটি মেরামত করা না গেলে এটি একেবারেই অকার্যকর হয়ে যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
কমিউটার ট্রেন চালুর 2 মাস পরও আন্তনগর সেবা থেকে বঞ্চিত হচ্ছেন মাদারীপুরের শিবচরবাসী। 3টি আন্তনগর ট্রেন স্টেশনটির উপর দিয়ে গেলেও থামে না একটিও। পদ্মা সেতু দিয়ে যাতায়াত করা সব ট্রেন স্টপেজ দেওয়ার দাবি এলাকাবাসীর। 2 মাস হলো চালু হয়েছে মাদারীপুরের শিবচর রেল স্টেশন। বর্তমানে 3টি কমিউটার ট্রেন দিনে থামছে 6 বার। তবে থামছে না কোনো আন্তনগর ট্রেন। এতে শিবচর সহ আশেপাশে এলাকার মানুষ পূর্ণাঙ্গ রেল সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই রুটে যতটা যাত্রীর চাপ আছে সেই অনুযায়ী আসলে ট্রেনের সংখ্যাটা কম। এখানে যদি আরও এক্সট্রা 1 বা 2টা ট্রেন অ্যাড করা হয় তাহলে যাত্রীরা ভোগান্তির হাত থেকে আর কি রক্ষা পাবে। সকালে 2টা ছাড়ে আবার সকাল থেকে একটা বাজে, তো এইভাবে করলে প্যাসেঞ্জার আসে না, তো চলে জায়গা। যদি ট্রেন বাড়া যায় সরকারে তাহলে আরও জনগণের জন্য আরও সুবিধা হবে। যাত্রীদের সঙ্গে একই মত পোষণ করেছেন শিবচর রেল স্টেশন কর্তৃপক্ষ। আর প্রশাসন জানিয়েছে আরও ট্রেন স্টপেজ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে যে ট্রেন 3টা মোট 6 বার আপডাউন করে, এখানে যাত্রী সেবার মান ওনারা ভালোই পাচ্ছেন, যাত্রীও পাচ্ছি, মোটামুটি ভালো যাত্রী হয়। আর দূরপাল্লার ট্রেনগুলো যদি এখানে স্টপেজ হয় তাহলে যাত্রীর সেবা আরও বাড়বে, যাত্রী চাপও বাড়বে। বর্তমানে কমিউটার ট্রেন যে 2টি শাটল ট্রেন রাজবাড়ী হয়ে ঢাকা যায় সেগুলো প্রতিদিন থামে, কিন্তু দূরপাল্লার যে এক্সপ্রেসওয়ে যে এক্সপ্রেস ট্রেনগুলো আছে সেগুলো আসলে থামে না। দূরপাল্লার ট্রেনগুলোকে আমরা থামানোর জন্য আমরা রেল কর্তৃপক্ষের কাছে আমরা আমাদের লিখিতভাবে আমরা তাদের কাছে আবেদন জানাবো। শিবচর স্টেশনের উপর দিয়ে 3টি আন্তনগর ট্রেন যাতায়াত করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।